ভিডিওটা দেখার পর আপনি আলবার্ট আইনস্টাইনকে ঘৃণা করতে শুরু করবেন। কেন? ভিডিওটা সম্পূর্ণ দেখুন। প্রথমে আসি E=mc² ব্যাপারে। আপনারা সবাই জানেন যে এই সূত্রটার জন্য আলবার্ট আইনস্টাইন অনেক বেশি ফেমাস, কিন্তু আসল সত্যটা হলো এটা তার সূত্রই না। বাস্তবটা হলো এই সূত্রটা আবিষ্কার করতে আলবার্ট আইনস্টাইনকে অনেক বেশি সাহায্য করেছিল তার স্ত্রী। কিন্তু এত বড় একটা অবদানের পরেও কখনো কি তার স্ত্রীর নাম আপনি শুনেছিলেন, বা তার নামটা উঠে এসেছিল কি সামনে? অবশ্যই না, উঠে আসবেই বা কি করে? আলবার্ট আইনস্টাইন তাকে তো বাড়ির চাকরের মতো রাখতেন, আর তার স্ত্রী নয় বরং তার সন্তানের সাথেও তার সম্পর্ক খুব বেশি একটা ভালো ছিল না। ভিডিওটাতে আমরা যেই সব বিষয়ে তুলে ধরার চেষ্টা করব, এগুলো সবকিছু বিভিন্ন ধরনের বইয়ে বা আর্টিকেলে লেখা রয়েছে। সময়টা ছিল 1903। আইনস্টাইন ম্যালেভা মেরিকে বিয়ে করে। বিয়ে করার 1 বছর পরেই তার ঘরে জন্ম হয় তার প্রথম পুত্র সন্তানের, এবং তারপর 1910 সালে জন্ম হয় তার দ্বিতীয় পুত্র সন্তানের, যার ফলে সবাই মনে করতেছিল যে আইনস্টাইনের জীবন তো ভালোই কাটতেছে। 4 জন সদস্যের ছোট্ট একটা পরিবারে তারা সবাই ভালো আছে। কিন্তু আইনস্টাইন এবং তার স্ত্রীর জীবনটা ভালোবাসার বলে আটকে ছিল না, বরং কিছু শর্তের উপর আটকে ছিল। যেমন আইনস্টাইন যেসব কাপড় পরিধান করে সেগুলো যেন নিট অ্যান্ড ক্লিন থাকে। 3টা টাইম তার খাবার যেন বেডরুমে পরস্পর সাজানো থাকে। তার বেডরুম বা স্টাডি রুম যেন সবসময় সাজানো গোছানো বা পরিষ্কার থাকে। তার স্টাডি টেবিল যেন ভুল করেও কেউ টাচ না করে। এরপরের শর্তগুলো হলো, মেলেভা যেন তার সাথে সব ধরনের সম্পর্ক ত্যাগ করে দেয়। মানে না সে তার স্ত্রী তার সাথে কোথাও বসবে, না সে তারা একসাথে কোথাও ঘুরতে যাবে, আর না মেলেভা তার সাথে কোনো শারীরিক সম্পর্ক জোড়াতে জোর করবে। আবার আইনস্টাইন যখন তাকে কথা বলতে বারণ করবে তখন সে একদমই যেন চুপ করে থাকে, বা আইনস্টাইন যখন তাকে রুম থেকে চলে যেতে বলবে তখন যেন সে কোনো ধরনের প্রশ্ন না করে সোজা চলে যায়। মানে বিষয়টা এমন ঘটেছিল যে বিয়ের 11 বছর পর আইনস্টাইনের তার স্ত্রীর প্রয়োজন ছিল না, প্রয়োজন ছিল একটা কাজের লোকের। এমনকি আইনস্টাইন বিবাহিত হওয়ার পরেও সেই অনেক মেয়ের সাথে রিলেশনও ছিল, কিন্তু এত কিছুর পরেও মেলেভা মুখ বুঝে সবকিছুই সহ্য করে যেত। কেন জানেন? শুধুমাত্র তার ছোট ছোট 2টা সন্তানের জন্য। কিন্তু এটাই হয়তো বা তার জীবনের সবথেকে বড় ভুল ছিল, আর যা সে প্রতিটা মুহূর্তেই টের পাচ্ছিল। আর এরপর থেকেই মেলেভা আস্তে আস্তে করেই তার ভুল বুঝতে পারে। ধরতে পারেন সে তার জীবনের প্রথম ভুল বুঝতে পারে 1919 সালে, যখন তাকে আইনস্টাইন ডিভোর্স দেয়। আর তার ডিভোর্সের শর্ত ছিল, যদি ভবিষ্যতে আইনস্টাইন নোবেল পুরস্কার পায় তাহলে সে থেকে যেই টাকাটা আসবে সেটা সে মেলেভাকে দিয়ে দেবে। আর এখানেই যে শেষ এমনটা না, এরপরে মেলেভা আবারও তার ভুল বুঝতে পারে যখন 1925 সালে আইনস্টাইন নোবেল পুরস্কার পায়। কিন্তু তাদের ডিভোর্সের শর্ত অনুপাতে সেই টাকাটা মেলেভাকে দেয় না, বরং তার ছেলেদেরকে দিয়ে দেয়। মানে সোজা বাংলা ভাষায় যাকে বলে বিশ্বাসঘাতকতা। কিন্তু সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা মেলেভার সাথে এটা ছিল না। আর এর পরের কথাগুলো বলার আগে আমি একটা কথা বলি যে এই কথাগুলো আমার মন গড়ানো কাহিনী না, এগুলো মূলত বিভিন্ন ধরনের বই বা আর্টিকেলে লেখা ছিল, যেগুলোর আবার পর্যাপ্ত পরিমাণে প্রমাণ পাওয়া গেছে। আইনস্টাইন নিজেই তার চিঠিতে তার রিসার্চ এবং তার কাজের ব্যাপারে, তার নিজের এবং তার স্ত্রীর ব্যাপারে লেখেন। সেখানে লেখা ছিল যে তিনি তার সব ধরনের থিওরি একা একাই আবিষ্কার করেননি, তার পেছনে সবথেকে বড় অবদান ছিল তার স্ত্রী মেলেভার। কিন্তু এই সব কিছু জাস্ট লেখা ছিল, আর এই কারণে মেলেভা যখন এইসব কথাবার্তা সবার সামনে তুলে ধরতে চায় তখন আইনস্টাইন একেবারেই না করে দেয়। আবার এইসব তথ্য সবার সামনে আনতে চাইলে আইনস্টাইন তাকে অনেক অপমান করে, এবং এটাও বলে যে যদি মেলেভা সবার সামনে এই বিষয়টা তুলে ধরে তাহলে কেউ তার কথায় বিশ্বাস করবে না। আর আইনস্টাইনের মুখ থেকে এইসব কথাবার্তা শুনে মেলেভা চুপ করে যায়। কিন্তু তার বড় ছেলে হ্যান্স এইসব কথাবার্তা সবার সামনে তুলে ধরে। আবার কিছু কিছু হিস্টোরিয়ালের মতে আইনস্টাইনের স্ত্রী নিজেই এইসব ঘটনা কারো সামনে আনতে চায়নি। তাদের মতে মেলেভা পুরো পৃথিবীতে আইনস্টাইনের নামটি তুলে ধরতে চেয়েছিলেন, এবং ফলে নিজেকে স্যাক্রিফাইসও করে দিয়েছিলেন। আর তাদের মতে মেলেভা এমন ছিল যে সে তার সাফল্যতার মধ্যে আইনস্টাইনের সাফল্যতাকে দেখতে পেত। কিন্তু তাও এর ফলে মেলেভা কি পেয়েছিল? শুধু অপমান আর অপমান। আর মেলেভার মতোই তার 2টি সন্তানের জীবনও ঠিক এমনই ছিল। তারা বাবা মার মধ্যে এইসব ঘটনা জানতে পেরে তাদের বাবার উপর বা আইনস্টাইনের উপর তাদের বিশ্বাস সম্পূর্ণ তুলে নিতে বাধ্য হয়। যেমন আইনস্টাইনের বড় ছেলের সাথে আইনস্টাইনের সম্পর্ক এইভাবেই খারাপ হয়। তার বড় ছেলে হ্যান্স 23 বছর বয়সে তার থেকে বড় একটা মেয়েকে পছন্দ করত,
এবং তাকে বিয়ে করতেও চেয়েছিল, কিন্তু আইনস্টাইন এতে বাধা দেয়। সে বলে মেয়েটা তাকে ঠকাচ্ছে, মেয়েটা শুধুমাত্র আইনস্টাইনের নাম তার সাথে যুক্ত রয়েছে বলে তার সাথে সম্পর্কের অভিনয় করে যাচ্ছে। আর তার বড় ছেলের মতো তার ছোট ছেলের সাথে তার সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে ছিল একটা রোগ, আর তার এই রোগের জন্য দায়ী ছিল তার মা বাবাই, মানে আইনস্টাইন এবং মেলেভা। রোগটার নাম হলো স্কিজোফ্রেনিয়া, যেটা মূলত একটা ব্রেনের রোগ। এটা মূলত হ্যালুসিনেশন টাইপের একটা রোগ। এডওয়ার্ড মানে আইনস্টাইনের ছোট ছেলে 1932 সাল থেকে 1965 সাল পর্যন্ত, বা বলতে পারেন মৃত্যুর আগ পর্যন্ত, এই রোগটার চিকিৎসা করে গিয়েছিল। আইনস্টাইনের সাথে তার মা মেলেভার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় যখন সে অনেক ছোট ছিল। আর তারপর থেকে এসে আইনস্টাইন তথা তার বাবাকে একবারের জন্য সামনাসামনি দেখেনি। আবার এডওয়ার্ডের সব থেকে কষ্টের বিষয় ছিল এই যে আইনস্টাইন মূলত তার ছোট ছেলেকে দেখতেও চায়নি, মানে সে বেঁচে আছে কিনা মারা গেছে এটাও সে একবারও খোঁজ নেয়নি। এমনকি আইনস্টাইন তার এক বন্ধুকে একটা চিঠি লিখেছিল, সেখানে সে লিখেছিল যে সে যদি জানতো তার ছোট ছেলের এই ধরনের একটা রোগ হবে তাহলে সে তাকে জন্মই দিত না। আর আইনস্টাইনের এই পার্সোনাল জীবনের এইসব ঘটনা জানার পরেও আপনি যদি আইনস্টাইনের ব্যাপারে ভালো কিছু বিষয়ে দেখতে পান তাহলে এবার শুনুন। যখন আইনস্টাইনের বয়স ছিল 17 বছর, আইনস্টাইনকে যেন মিলিটারিতে যোগ দেওয়ার জন্য কেউ জোরাজোরি না করে, তাই সে তার দেশকে তথা জার্মানিকে ত্যাগ করেছিল। আবার তার দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর পর 1941 সালে এক রাশিয়ান কালচারের স্ত্রী মার্গারিটার সাথে প্রেমে আবদ্ধ হয়। ব্যাপারটা এতটাই এগিয়ে গিয়েছিল যে মার্গারিটা আইনস্টাইনের জন্য তার স্বামীকে মিথ্যা কথা বলে এবং সে কয়েক মাসের জন্য নিউ ইয়র্কে গিয়েও থাকতো। আর সেখানে কার বাড়ি ছিল? হ্যাঁ, ঠিকই ধরেছেন, সেখানে আইনস্টাইনের বাড়ি ছিল। আর সেখানে আইনস্টাইন মার্গারিটার সাথে প্রথম অ্যাটম বম তৈরি করার প্রজেক্টের বোমা বানানোর লোকদের সাথে মার্গারিটাকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু আইনস্টাইন তখন জানতো না যে মার্গারিটা একজন রাশিয়ান গুপ্তচর, যার আসল নাম ছিল এজেন্ট লুকাস। তাই যেহেতু আইনস্টাইন এই বিষয়ের সাথে সরাসরি যুক্ত ছিল না, এই কারণে আইনস্টাইন FBI এর নজরেও আসেনি। কিন্তু মার্গারিটা যদি তার প্রেমের জালে ফাঁসিয়ে আইনস্টাইনের কাছ থেকে এইসব বোমের তথ্য জানতে পারত তাহলে আইনস্টাইনের প্রেম করা ছুটিয়ে দিত তারা। মানে আইনস্টাইনের মৃত্যু হাসপাতালে না, বরং সেটা হতো জেলে। মানে একটুর জন্য বাঁচে গেছে। কিন্তু যাই হোক, আইনস্টাইনের ব্রেন কিন্তু অনেক বেশি কমপ্লিকেটেড ছিল এবং সে মুহূর্তের মধ্যে অনেক বড় বড় গণিতের সমাধান দিয়ে ফেলতো। আইনস্টাইন একদিকে ছিল হার্ড কোর সাইন্টিফিক, অপরদিকে যেন তার পার্সোনাল লাইফের যেন কোনো অর্থই ছিল না। আর হয়তোবা এই কারণেই তার জীবনের শেষ মুহূর্তে তার বেঁচে থাকার ইচ্ছাও ছিল না। কিন্তু এখন প্রশ্ন হলো যে যদি কোনো মানুষের হার্ড কোর সাইন্টিফিক চিন্তা ভাবনা থাকে তাহলে সে কি তার পার্সোনাল লাইফকে এইভাবে খারাপ করে তোলে? আইনস্টাইনের জীবনীকে অনেক ভালোভাবে যদি ঘাটাঘাটি করা যায় তাহলে অনেকগুলো বিষয় থেকে জানা যায় যে আইনস্টাইন যেমন তার পার্সোনাল লাইফ নিয়ে খুব বেশি ভালো ছিল না, মানে আইনস্টাইন তার পার্সোনাল লাইফ নিয়ে নেগেটিভ ছিল, কিন্তু সে অন্যান্য বিষয়ে অনেক বেশি পজিটিভ ছিল। আর এইসব পজিটিভ বিষয়ের কারণে আমরা আইনস্টাইনের কাছ থেকে রিলেটিভিটির থিওরিকে জানতে পেরেছি। আর আইনস্টাইন যে তার জীবনে এমন ছিল এটা নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের এই ভিডিওটা পর্যন্তই, ভালো লাগলে লাইক করতে পারেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে পারেন। আর এটাই, আর ভালো থাকেন, ধন্যবাদ।